আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা সবাইকে আবারও আমার এই চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আইএলটিএস এর একটি গুরুত্বপূর্ণ টপিক সলভ করব, সেটা হচ্ছে কেমব্রিজ একাডেমিক বুক সিরিজ 17 এর টেস্ট 2। এটা নিয়ে আমাকে অনেকেই সলভ করার জন্য বলেছেন, সো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। সো টেস্ট 2 এর প্যাসেজ 1 দ্য ডেড সি স্ক্রোলস রিডিং প্যাসেজ 1 আমরা এটা একটু সলভ করব। আমরা এখানে 13টা কোশ্চেনের মধ্যে 13টা কোশ্চেনই সলভ যাতে খুব দ্রুত করে ফেলতে পারি উইদিন 10 মিনিটস, সেটা চেষ্টা করব পরীক্ষার হলে, এবং এর জন্য আমাদেরকে প্রচুর প্রিপারেশন নিতে হবে। যদিও আপনারা জানেন যে এখানে বলে দেওয়া আছে যে 20 মিনিটের ভিতরে সলভ করার জন্য, বাট আমরা চেষ্টা করব যে এটা 20 মিনিট থেকে কমিয়ে 10 মিনিট বা 15 মিনিটে নিয়ে আসার জন্য, কারণ এটা একটু সহজ হয়ে থাকে। সো ডেড সি স্ক্রোলস, আমরা যদি টাইটেলটা নিয়ে একটু যাদের পড়াশোনা আগেই জানা আছে বা করা আছে তারা যদি জানেন যে ডেড সি স্ক্রোলস মূলত হচ্ছে ইহুদিদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট। সেই ওল্ড টেস্টামেন্ট যেখান থেকে আসলে মডার্ন ওল্ড টেস্টামেন্টটা রিকভার করা হয়েছে সেটা হচ্ছে ডেড সি স্ক্রোলস এখান থেকে। তো এটা মৃত সাগরের কোন একটা জায়গাতে, একটা কুমরান নামে একটা জায়গা আছে, ওখানে একটা কেভ থেকে কিছু লিখিত দলিল পাওয়া যায় যেটা ওল্ড টেস্টামেন্টের সাথে ম্যাচ করে, পরে ওটাই আসলে ওল্ড টেস্টামেন্টের ভিতরে ইনক্লুড করা হয় অনেকগুলা বইয়ের পার্ট হিসাবে। সো এখানে এটা সম্ভবত যেহেতু ডেড সি স্ক্রোলস এর মধ্যে আপনি দেখছেন, আমরা যদি একটু জুম করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু সালের কথা বলে দেওয়া আছে, কিছু সাল তারিখ দেওয়া আছে 1946, 47। তারপর যদি আপনি একটু নিচের দিকে নামেন, এখানে আরো তার আগেরও অ্যারাউন্ড 2000 ইয়ার্স এগো একটা অংশ বলা আছে। এটা অতীতের কোন সালের কথা সম্ভবত বলা হচ্ছে এখানে। যদি এখানে দেখেন 150 বিসি আছে, তো 70 সিই আছে, বিসিই এবং সি আছে বিফোর খ্রিস্টান এরা। আমরা আগে যেটাকে বিসি বলতাম এটাকে এখন বিসি বলা হয়। আমরা আগে যেটাকে এডি বলতাম, এনো ডোমিনি, মানে জিসাস ক্রাইস্টের বার্থের পরে, এটাকে এখন সিই বলা হয়। 70 সিইর কথা এখানে বলা হচ্ছে। তারপরে আমরা যদি আরেকটু নিচের দিকে যাই, এখানে কিছু হিস্টোরিক্যাল বিষয় আছে, যেমন এখানে দেখেন 1948 এর কথা আবার আসছে, এবং এখানে শেষের দিকে 2017 এর কথা বলা হচ্ছে। সো বুঝা যাচ্ছে যে একটা সিকোয়েন্স মেইনটেইন করে চলবে, দ্যাটস ওয়াই ইটস বিট ইজিয়ার দেন আদার প্যাসেজেস টু সলভ। সো আমরা এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা না করি, আমরা কোশ্চেনে সরাসরি চলে যাই। লেটস সি হোয়াট দ্য ফার্স্ট সেট অফ কোশ্চেনস টেল আস। কমপ্লিট দ্য নোটস বিলো। 1 থেকে 5 আমাদের যে কোশ্চেনস গুলো দেওয়া হয়েছে আমাদেরকে নোটগুলো সলভ করতে বলা হয়েছে, এবং বলা হয়েছে এটা লেখার জন্য শর্ত হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি, একটা ওয়ার্ড আমরা ইউজ করতে পারবো। সো দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। ডিসকভারি কুমরান 1946-47 এ ডিসকভার করা হয়েছে, এটা এখানে বলা আছে। এরপর বলা আছে থ্রি বেডুইন শেপার্ডস ইন দেয়ার টিনস, ওই তিনজন বেদুইন রাখাল বালক ওদের মানে অল্প বয়সে, কিশোর বয়সে, ওয়ার নিয়ার অ্যান ওপেনিং অন সাইড অফ ক্লিফ। ক্লিফ হচ্ছে পাহাড়ের একদম খাজ, শেষ ভাগ। একটা বড় পাহাড়ে একটা পাশে হঠাৎ করে চলে গেলে সেখান থেকে একদম নিচের দিকে চলে গেছে, কিছু একদম খাড়া নিচে নেমে গেছে, ওই অংশটাকে ক্লিফ বলা হয়। ওই শেষ কর্নারটা, ওই ক্লিফের কাছে একটা ওপেনিং, মানে গুহার ভিতরে ঢোকার হয়তো কোনো একটা রাস্তা পাওয়া গেছে, এরকম কি বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে হার্ড এন্ড নয়েজ, আমরা এখান থেকে শুরু করবো আমাদের কোশ্চেন অ্যান্সার করা। অফ ব্রেকিং, মানে কোনো কিছু ভাঙার শব্দ ওরা পায়। when one teenager threw, সে একটা কিছু ছুঁড়ে মেরেছিল। তো পাহাড়ের আশেপাশে কি থাকে, আপনারা এটা আনসারটা অনেকটা আন্দাজ করতে পারেন যে পাহাড়ের আশেপাশে রক থাকে, স্টোন থাকে, পেবলস থাকে, হয়তো ছোট নুড়ি পাথর বা বড় রক পাথর বা মাঝারি সাইজে যে স্টোন আছে এটা হয়তো সে ছুঁড়ে মেরেছে, এই ধরনের একটা কিছু হতে পারে। সো আমরা এই কোশ্চেন আনসারটা পেতে গেলে 3টা বেদুইন ছেলের কথা এবং কেউ কিছু থ্রো করেছে কিনা, নয়েজ হার্ড করেছে কিনা এটা খুঁজবো। সো আমরা যদি ডেড সি স্ক্রোল ফার্স্ট পেতে চলে যাই, একটু পড়ি আমরা। ইন লেট 1946 or early 1947 three Bedouin teenagers, এই যে তিনজন বেডুইন টিনেজার্স এর কথা আমরা পেলাম, এখানে চলে আসছে। were attending their goats and sheep, তারা তাদের ছাগল এবং মেষ চড়াচ্ছিল। near an ancient settlement of Qumran, এই যে কুমরান ভ্যালির কথা বলা হচ্ছে, located on the northwest shore of the Dead Sea in what is now known as the West Bank, বর্তমানে আমরা যেটাকে পশ্চিম তীর নামে জানি, মানে ফিলিস্তিনের এটা কথা মূলত এটা ফিলিস্তিনে পাওয়া গেছে। ওকে, one of these young shepherds tossed a rock, এই যে টস মানে হচ্ছে ছুঁড়ে মারা, ওয়ান মানে কি ওই তিনজনের মধ্যে যে কোনো একজন শেফার্ড, সে কি করেছে, একটা পাথর ছুঁড়ে মেরেছে। সো এ রক, এই রকটা হবে আমাদের আনসার। রক হচ্ছে ভারী পাথর, ঠিক আছে। সো আমরা 1 নম্বরের আনসারটা লিখবো রক। এই হচ্ছে আমাদের প্রথম আনসার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যেটা ইজি, নাথিং টু বি ভেরি ডিফিকাল্ট। The next question is teenagers went into the dash, went into মানে কি, যেহেতু ওপেনিং পেয়েছে নিশ্চয়ই এটা কোনো কেভ হবে এখানে আনসার। টিনেজাররা এটার ভিতরে প্রবেশ করে and found, এবং তারা পেয়েছিল a number of containers, তারা বেশ কিছু কন্টেইনার শব্দটা এখানে আছে, এটা ভাবার কোনো কারণ নাই যে প্যাসেজে আপনি কন্টেইনার শব্দটা পেয়ে যাবেন, এটা হয়তো তার সিনোনিমাস কিছু ইউজ করবে। আর আমাদেরকে যেটা দেখতে হবে এই কন্টেইনারটা মেড অফ মানে কন্টেইনার কি দিয়ে তৈরি
ছিল। সো আমরা একটু পড়ে যাই যেটুকু পড়েছিলাম তারপর থেকে। One of these young shepherds tossed a rock into an opening on the side of a cliff and was surprised to hear a shattering sound. ওই যে নয়েজের কথা। He and his companions later entered, এই যে তারা প্রবেশ করেছে, went into, entered কি, the cave। তো আমরা এটা পেয়ে গেলাম তারা কিসের ভিতরে প্রবেশ করেছিল, কেভের ভিতরে। সো আমি যেটা এখানে একটা কাজ করি সেটা হচ্ছে পরীক্ষাতে আমি যে কাজটা করি আমি সবসময় এই কোয়েশ্চেনের আনসারের পাশে 1 পেয়েছি এবং এখানে এটার পাশে 2 এটা লিখে রাখবো, কারণ যেহেতু এটা সিকোয়েন্স মেনটেন করতেছে এখানে আর বারবার আমাদেরকে পড়তে হবে না। সো 2 এর আনসার হচ্ছে কেভ। তো আমরা এখানে 2 এর ঘরে এসে আমরা আনসারটা লিখে দিব কেভ। এবং তারা ভিতরে ফাউন্ড এ নাম্বার অফ কন্টেইনার্স মেড অফ সামথিং, কোন একটা কন্টেইনার পেয়েছে যেটা টিস্যু দিয়ে বানানো ছিল। এর পরে কি আছে আমরা একটু পড়ি। and stumbled across a collection of large clay jars। এই যে জার্স হচ্ছে কন্টেইনার সিনোনিম, আপনারা জানেন জার হচ্ছে এক ধরনের কন্টেইনার। আর এটা কি দিয়ে তৈরি, এই জারগুলা তৈরি ছিল ক্লে দিয়ে। সো এই ক্লে হবে আমাদের পরবর্তী কোশ্চেন, মানে 3 নাম্বার কোশ্চেনের অ্যানসার। আর এখানে 3 এর ঘরে আমরা আনসার লিখে দিব ক্লে। তারপরে দ্য স্ক্রোলস এর ব্যাপারে কিছু আলোচনা আসে। দ্য স্ক্রোলস, এই যে স্ক্রলগুলো তারা উদ্ধার করেছে এগুলোর ব্যাপারে কিছু কথাবার্তা এখানে চলে আসতেছে। লেটস সি ডেট ফ্রম বিটুইন 150 BCE এন্ড 70 CE। তো দেখেন আমি যে একটু আগে মনে আছে প্রথমে একটু চোখ বোলানোর সময় এখানে দাগিয়েছিলাম, আমি কিন্তু সবকিছু পড়বো না, এখন আমি এটা স্কিপ করে 150 BCE এবং 70 CE যেখানে সেখানে চলে যাব এবং এরপর থেকে পড়া শুরু করব। thought to have been written by the group of people known as the dash। তাহলে আপনারা তো জানেন যে known as মানে হচ্ছে কি তার নামটা একদল লোকের দ্বারা লেখা হয়েছে বলে তারা মনে করছিল এবং দি লেখা আছে, কাজে এখানে একটা প্রপার নাউন হবে, তার মানে হচ্ছে ওই নামের প্রথম অংশটা ক্যাপিটাল লেটার হবে। আপনি কি করবেন দেখেন 150 CE এবং 70 CE একসাথে কোথায় আছে ওখানে চলে যান, এই যে দ্বিতীয় প্যারার সেকেন্ড লাইনে আছে এবং তারপর থেকে পড়া শুরু করেন। ঠিক আছে, এটা খুব বেশি কি করা লাগবে না, একটু পর থেকে পড়লেই ধরেন আপনি আনসারটা হয়তো পেয়ে যেতে পারেন। ওকে, অ্যাকর্ডিং টু দ্য প্রিভেইলিং থিওরি, তৎকালীন সময় যখন এটা আবিষ্কার হয় ডেড সি স্ক্রোলস, তৎকালীন সময়ে যে থিওরি বা তত্ত্ব ছিল, মানে মানুষ যেটা ধারণা করেছিল সেই ধারণা অনুযায়ী দে আর দ্য ওয়ার্ক মানে কি যারা লেখা হয়েছে অফ এ পপুলেশন দ্যাট ইনহেবিটেড দ্য এরিয়া আনটিল রোমান ট্রুপস ডিস্ট্রয়েড দ্য সেটেলমেন্ট অ্যারাউন্ড 70 CE। 70 CE তে বা মানে জিসাস ক্রাইস্টের জন্মের 70 বছর পরে যখন এই রোমান সেটেলমেন্টটা ধ্বংস করা হয় তার আগ পর্যন্ত তারা ওই জায়গাতে বসবাস করতে পিপলগুলো। এখন এদের নামটা কি, এরিয়া ওয়াজ নোন অ্যাজ জুডিয়া। এখন দেখেন ঝামেলাটা হবে কোথায়, আমি আপনাকে বলি। নোন অ্যাজ লেখা আছে না, অনেকে কি করবে জুডিয়াকে আনসার ধরে নেবে। এখন আমাদের প্রশ্নতে কি জুডিয়ার জায়গার নাম বলেছিল নাকি পিপলদের কথা বলেছিল? পিপলদের কথা বলেছিল। পরীক্ষা হলে যেটা হয় নোন অ্যাজ দেখি কিন্তু অনেকে আনসারটা এখানে জুডিয়া লিখে দিবে। সো আপনাকে মনে রাখতে হবে জুডিয়াতে বসবাসকারী লোকদের কথা এখানে বলা হয়েছে, নট দ্য প্লেস দ্য নেম অফ দ্য পিপল। সো আমাদের পিপলের নামের আগে দি আছে, এটাও ফলো রাখতে হবে। সো the area was known as Judea at the time, তৎকালীন সময়ে তার নাম ছিল জুডিয়া, and the people are thought to have belonged to a group called, এই যে দি লেখা আছে, কাজেই আমাদের এই প্রশ্নের আনসার হবে Essenes or Essence, whatever the name, এই নামটা আমাদেরকে বসাই দিতে হবে। So do you understand? আমরা আনসারটা লিখবো Essenes or Essence, whatever the name is। ঠিক আছে, সো আমরা পরবর্তী কোশ্চেনের আনসারটাও পেয়ে গেলাম এবং পঞ্চম কোশ্চেনটা বলা হচ্ছে, এটা আপনারা যদি মোটামুটি যে আগে বলছিলাম কিছু নলেজ যদি আপনাদের থাকে তাহলে এই অ্যানসারটা আপনি ইজিলি করে ফেলতে পারবেন। রিটেন, তারা যে এই যে ডেড সি স্ক্রোলসটা লিখেছে মেইনলি ইন দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ। এই ডেড সি স্ক্রোলের ল্যাঙ্গুয়েজটা কোন ভাষায় ছিল, মেইনলি মানে কি প্রাথমিক ভাষাটা কি ছিল, মূল ভাষাটা কি ছিল? তো আমরা অবশ্যই জানি যে ইহুদিরা হিব্রু ভাষার কথা বলে, তো খুব বেশি সম্ভাবনা আছে যে এটা হিব্রু ভাষা হওয়ার। পরে প্যারার একদম শুরুতেই মেইনলির একটা সিনোনিম দেওয়া আছে মেজরিটি। দেখেন কি লেখা আছে, এটা পড়ি। দ্য মেজরিটি অফ দ্য টেক্সট অন দ্য ডেড সি স্ক্রোলস আর ইন হিব্রু। তাহলে আমাদের এই অ্যানসারটা আমরা পেয়ে গেলাম। পরবর্তী কোশ্চেন অ্যানসারটা হবে হিব্রু, HEBREW। আপনার বানানে আপনি যতই স্ট্রং হন না কেন, কিছু বানানে যদি কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই বানানটা প্যাসেজ থেকে দেখে তারপরে লিখবেন, তাহলে আপনারা ভুল হবে না। সো দিস আর দ্য কোয়েশ্চেন্স দ্যাট উই হ্যাভ আনসার্ড। সো এই হচ্ছে আমাদের ফার্স্ট সেট অফ কোয়েশ্চেন যেটা আমরা আনসার করলাম। এখন আমরা এই পরবর্তী সেট অফ কোয়েশ্চেন্সে চলে যাব। আমরা বেশি সময় এখানে ওয়েস্ট করব না। আমাদের পরবর্তী কোয়েশ্চেন্সের সেটটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন এবং এখানে আবারও দেখেন আমাদের হয়তো একটু পিছনে যাওয়া লাগতে পারে, কারণ আমি আগে বলেছি প্রত্যেকটা সেট কোয়েশ্চেন একটা সিকোয়েন্স ফলো করবে। ট্রু ফলস নট গিভেন এর সিকোয়েন্স ফলো করে এটা আপনারা জানেন। তারপর এখানে আমরা যেটা শেষ করলাম কমপ্লিট দ্য নোটস, এটাও একটা সিকোয়েন্স ফলো করে। তো ট্রু ফলস নট গিভেন এর কোন সিকোয়েন্সটা ফলো করবে আমরা জানি না, বাট আমরা যেখান থেকে বেডুইন টিনেজার্স এর কথাটা পাবো এখানে কি বলা হয়েছিল ওটা আমরা দেখবো আর কি। আমরা দেখি এখানে কি বলা হয়েছে। দি বেডুইন টিনেজার্স হু ফাউন্ড দ্য স্ক্রোলস ওয়্যার ডিসঅ্যাপয়েন্টেড বাই হাউ লিটল মানি দে রিসিভড ফর দ্যাম।
বাংলা অর্থটা হচ্ছে এটা, যে তিনটা বেদুইন বালক এই স্ক্রল গুলো পেরো, তারা একটু হতাশ হয়েছিল, কারণ তারা নিশ্চয়ই এটা বিক্রি করেছে, কারণ এখানে লিটল মানি দে রিসিভড বলা হচ্ছে, কারণ যে অ্যামাউন্ট অফ মানি তারা পেয়েছে এটা তারা আসলে আশা করেনি, এর চাইতে বেশি তারা আশা করেছিল, আর এবং যেহেতু কম টাকা পেয়েছে এই জন্য তারা ডিসঅ্যাপয়েন্টেড ছিল। এই দুইটা পয়েন্ট আমাদের মেইন পয়েন্ট, তো আমরা এটা খুঁজবো। তাহলে আমাদেরকে কি দেখতে হবে, বেদুইন বালকগুলা এটা কোথাও তারা বিক্রি করেছিল কিনা প্রথমে এটা বের করতে হবে, এখন দেখতে হবে যে বিক্রি করার সময় তাদের মানসিক অবস্থার কোনো কথা এখানে বলা হয়েছে। আমরা ফার্স্ট পেরাতেই কিন্তু বেদুইন বাচ্চাদের কথাগুলো পেয়েছিলাম এবং তারা বিক্রি টিক্রি করেছে কিনা ওখানে হয়তো পাবো আমরা। দেখেন তো এখানে বিক্রি টিক্রি করা কোন শব্দ আছে কিনা। তিনের যে ক্লেজারের পরে দেখেন পরের লাইনে এখানে সোল একটা শব্দ আছে, তার মানে হচ্ছে আমরা এখানে হয়তো আনসারটা পেতে পারি। একটু পড়ি। দ্য টিনেজার্স টুক দ্য 7 scrolls, এখানে তারা 7টা স্ক্রোল পেয়েছিল, টু এ নিয়ার বাই টাউন ওয়ে দে ওয়ার সোল্ড ফর এ স্মল সাম টু এ লোকাল অ্যান্টিকুইটি ডিলার। তাহলে খুব ছোট একটা টাকায় এটা বিক্রি করা হচ্ছে, খুবই অল্প পরিমাণ টাকা তারা বিক্রি করেছে। এখানে কি বাচ্চার ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে এরকম কোনো কিছু আছে? না, জাস্ট আমরা পেলাম যে 7 স্ক্রোল, এই বাচ্চাগুলা তিনটা ছেলে, তারা এটা একটা খুব ছোট একটা অ্যামাউন্টের বিনিময়ে তারা একজন লোকাল অ্যান্টিকুইটি ডিলারের কাছে বিক্রি হচ্ছে। অ্যান্টিকুইটি ডিলার মানে হচ্ছে অ্যান্টিক্স যারা নিয়ে কাজ করে, যারা পুরাতন জিনিসপত্র বিক্রির কাজটা করে থাকে তাদেরকে আমরা অ্যান্টিকুইটি ডিলার বলি। তারপরে আমরা দেখি এখানে ডিসঅ্যাপয়েন্টের কথা কিছু আছে কিনা। ওয়ার্ড অফ দ্য ফাইন্ড স্প্রেড, এই যে খোঁজ পাওয়া গেল, ডিসকভারির কথা চারদিকে ছড়িয়ে পড়লো, and Bedouins and archaeologists eventually unearthed tens of thousands of additional scrolls fragments from 10 nearby caves. আশেপাশের আরো 10টা কেভ থেকে tens of thousands মানে হাজার হাজার additional scroll fragment আকারে পাওয়া গেছে। ফ্র্যাগমেন্ট কি? ভগ্নাংশ, কারণ এটা অনেক বছর পুরানো, এটা হয়তো জরাজীর্ণ, এটা ভেঙে গেছে, কোথাও ছিঁড়ে গেছে, কোথাও ভগ্নাংশ পাওয়া গেছে। Together they make up between 8 and 900 manuscripts, 800 থেকে 900 manuscript বা ডকুমেন্ট এখানে পাওয়া গেছে। It soon became clear that this was one of the greatest archaeological discoveries ever made, এবং তখন এটা পরিষ্কার হয় পৃথিবীর ইতিহাসে তৎকালীন সময় পর্যন্ত এটা ছিল সবচেয়ে বড় ডিসকভারি গুলোর মধ্যে একটা। এটা এতটাই ব্যাপক আকারে পাওয়া গিয়েছে। তো কথা হচ্ছে এতটুকু জায়গায় কোথাও কি ওই তিনটা বাচ্চার মানসিক অবস্থা নিয়ে কোনো কথা আছে, ওরা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, খুশি হয়েছে, কিছুই কিন্তু এখানে নাই। যেহেতু এখানে এই প্রসঙ্গ নিয়ে কোনো আলোচনা আসে নাই, ওদের মানসিক অবস্থা নিয়ে কোনো আলোচনাই আসে নাই, আমরা অবশ্যই আনসারটা কি দিব আপনারা সবাই জানেন, ইট উইল বি নট গিভেন। নট গিভেন এর সাথে ফলস এর খুব ক্লোজ কানেকশন থাকাতে আমরা অনেক সময় কোনটা নট গিভেন এবং কোনটা ফলস হবে সেটা বুঝতে পারি না। আপনাদেরকে জাস্ট আমি এটা বলে দিব, পুরো ঘটনাটা কোথাও যদি উল্লেখ না থাকে, স্পেশালি কিওয়ার্ড গুলো কোথাও যদি উল্লেখ না থাকে, আনসারটা সরাসরি নট গিভেন হবে। ডিসঅ্যাপয়েন্টেড নিয়ে কোনো আলোচনা এখানে হয় না, এই ডিসঅ্যাপয়েন্টেড বিষয়টা নিয়ে কোনো আলোচনা হয় নাই, সো দ্যাটস হোয়াই দি আনসার ইজ নট গিভেন। ঠিক আছে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। নাম্বার 7, দেয়ার ইজ এগ্রিমেন্ট। এগ্রিমেন্টের দুইটা অর্থ হতে পারে, একটা অর্থ হচ্ছে চুক্তি, আর একটা হচ্ছে সবাই একসাথে এগ্রি করেছে, একমত হয়েছে। সো চুক্তি হতে পারে, একমত হতে পারে। এখন যদি কোনো ডকুমেন্টের কথা এখানে বলা থাকে সেটা হবে চুক্তি, আর যদি মানুষের কথা বলা হয়ে থাকে তাহলে এটা হয়তো মতামতের কথা বলা হচ্ছে, একমত। দেয়ার ইজ এগ্রিমেন্ট অ্যামাং একাডেমিক্স। এই যে একাডেমিক্স মানে কি? যারা গবেষণা করে। রিসার্চার দ্বারা একটা সিনোনিম হচ্ছে একাডেমিক্স, বা স্কলার দ্বারা একটা সিনোনিম হচ্ছে একাডেমিক্স। ওকে, সো একাডেমিক্স এর মধ্যে একটা এগ্রিমেন্ট ছিল অ্যাবাউট দি অরিজিন অফ দ্য ডেড সি স্ক্রোলস, যে ডেড সি স্ক্রোলের অরিজিনটা কি, এটা নিয়ে একাডেমিকদের মধ্যে, মানে কোথা থেকে ডেড সি স্ক্রোলটা উৎপত্তি হয়েছে, এটা নিয়ে একাডেমিকদের মধ্যে একটা এগ্রিমেন্ট ছিল। তিনটা পয়েন্ট এখানে, একটা হচ্ছে এগ্রিমেন্টের কথা আসতে হবে, একাডেমিক্স এর কথা আসতে হবে, এবং অরিজিন অফ দ্য ডেড স্ক্রোলের কথা আসতে হবে। যদি সবগুলা পয়েন্ট ম্যাচ করে আনসারটা ট্রু হবে। যদি এর মধ্যে কোনো একটা পয়েন্টে হয়তো ম্যাচ করতেছে না, বাট বাকিগুলাতে ম্যাচ করতেছে, আনসারটা ফলস হতে পারে। অথবা এগ্রিমেন্টের জায়গাতে যদি ডিসএগ্রিমেন্ট থাকে তাহলে আনসারটা ফলস হবে। আর যদি দেখা যায় এগ্রিমেন্ট নিয়ে কোনো কথাই আসে নাই, ডেড সি স্ক্রোলের যে অরিজিন নিয়ে এটা নিয়ে কোনো কথাই আসে নাই, তাহলে আনসারটা নট গিভেন হবে। সো আমরা এখন দেখি, যেহেতু আমরা আগের আনসারটা যেখানে পেয়েছিলাম তারপর থেকে পড়তে হবে এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্টের কোনো কথা আসছে কিনা এটার অরিজিন নিয়ে। এই যে দি অরিজিন, দ্বিতীয় প্যারা প্রথমেই দেখেন অরিজিন। দি অরিজিন অফ দ্য ডেড সি স্ক্রোলস which were written around 2000 years ago between 150 BC and 70 CE is still the subject of age scholarly debate even today. এখন পর্যন্ত এটা নিয়ে ডিবেট আছে। তো এগ্রিমেন্ট মানে হচ্ছে একমত, আর ডিবেট মানে হচ্ছে বিতর্ক, পুরাপুরি উল্টা বিষয়। তার মানে হচ্ছে আমাদের এই যে এগ্রিমেন্টের জায়গাতে যদি শুধু শব্দটা ডিসএগ্রিমেন্ট থাকতো তাহলে আনসারটা ট্রু হতো, কারণ দ্বিমত বলা হচ্ছে। কিন্তু এখানে কি বলা আছে? একমত ছিলেন একাডেমিকরা। কিন্তু আমরা পরিষ্কার এখানে দেখতে পাচ্ছি যে এখানে একমতের কথা বলা হয়নি, বরঞ্চ এখানে এই যে স্কলারি ডিবেট, দ্বিমতের কথা বলা হয়েছে। ঠিক আছে, এই জন্য আমাদের এই সেকেন্ড কোশ্চেনের আনসারটা হবে, এই সেটের মানে 7 নম্বর কোশ্চেনে যে আনসারটা হবে ফলস। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে কিভাবে আনসারটা ফলস হলো। পরবর্তী কোশ্চেনে যাই। মোস্ট অফ দ্য বুকস, বেশিরভাগ বই যেগুলো পাওয়া গেছে, অফ দ্য বাইবেল, বাইবেল মানে বাইবেল কিন্তু দুইটা, আমি আবার আপনাকে এখানে একটু ক্লিয়ার করে দিই। ওল্ড টেস্টামেন্ট বা
ইহুদিদের ধর্মগ্রন্থ এটাও কিন্তু বাইবেল নামেই পরিচিত, আবার নিউ টেস্টামেন্টও কিন্তু বাইবেল নামে পরিচিত। এটা কিন্তু অনেক আমরা জানি না। মানে বাইবেলের দুইটা পার্ট ধরেন হতে পারে, একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট যেটা হচ্ছে ইহুদিরা ফলো করে, আর একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট যেটা খ্রিস্টানরা ফলো করে। তো এখানে বাইবেল বলতে কিন্তু ওল্ড টেস্টামেন্টের কথা বলা হচ্ছে, যেমন কারণ এখানে এর সাথে স্ক্রলের কথাটা আসছে। বলা হচ্ছে মোস্ট অফ দ্য বাইবেল রিটেন অন দ্য স্ক্রল আর ইনকমপ্লিট, এগুলা অসম্পূর্ণ ছিল। মানে আপনাদের কি মনে পড়ে ফ্র্যাগমেন্ট আকারে পাওয়া গেছিল, একটা কথা আগে ছিল না, আগে আমরা পড়েছিলাম যে এগুলা যাই পাওয়া গেছে ফ্র্যাগমেন্ট আকারে পাওয়া গেছে। এই যে দেখেন ফ্র্যাগমেন্টস, স্ক্রল ফ্র্যাগমেন্ট ফার্স্ট পেজে আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা সিকোয়েন্সিয়াল আনসারটা পাওয়ার কথা, তাই না? তো আমরা এর পরে যাই, দেখি এখানে কিছু বলা হয়েছে কিনা। চতুর্থ প্যারাতে আমরা যদি যাই, এই যে দেখেন সেকেন্ড প্যারাতে আমরা পড়ে, থার্ড প্যারাতে আমরা এমন কিছু পাচ্ছি না এখানে কিভাবে পাওয়া গেছে, কেমন পাওয়া গেছে। কিন্তু ফোর্থ প্যারাতে যদি আমরা যাই, দেখেন কি লেখা আছে, দি ডেড সি স্ক্রোলস ইনক্লুড ফ্র্যাগমেন্টস, এই যে আবার ফ্র্যাগমেন্টস এর কথা আছে, ভগ্নাংশ আকারে পাওয়া গেছে ফ্রম এভরি বুক অফ দ্য ওল্ড টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্ট মানে ওই যে বাইবেল, ঠিক আছে? ওল্ড টেস্টামেন্টের যতগুলা বই আছে, যতগুলা অংশ আছে বইয়ের, সবগুলা অংশের প্রত্যেকটা বই হচ্ছে ফ্র্যাগমেন্ট আকারে পাওয়া গেছে অফ দ্য বাইবেল, এই যে বাইবেল, এক্সেপ্ট শুধুমাত্র একটা বই পাওয়া গেছে সম্পূর্ণ, সেটা হচ্ছে ফর দ্য বুক অফ এস্থার। এস্থারের বই বাদে বাকি সবগুলা বই ফ্র্যাগমেন্ট আকারে বা ভগ্নাংশ আকারে পাওয়া গেছে। মানে আমাদের প্রশ্নতে কি ছিল, দেখেন তো আমরা ম্যাচ করে কিনা। মোস্ট অফ দ্য বুকস অফ দ্য বাইবেল রিটেন স্ক্রলস আর ইনকমপ্লিট, ফ্র্যাগমেন্টস হচ্ছে ইনকমপ্লিট এর সিনোনিম। আর যেহেতু একটা বই ছাড়া বাকি সব বই ফ্র্যাগমেন্ট আকারে পাওয়া গেছে, ইনকমপ্লিট মানে কি মোস্ট অফ দ্য বুকস, তো এটা একদম সরাসরি কিন্তু ওই লাইনের সাথে ম্যাচ করতেছে। এখানে বলা হয়েছে, আমি আবার একটু পড়ি, ডেড সি স্ক্রলস ইনক্লুড ফ্র্যাগমেন্টস, অসম্পূর্ণ, ইনকমপ্লিট ফ্রম এভরি বুক অফ দ্য ওল্ড টেস্টামেন্ট অফ দ্য বাইবেল এক্সেপ্ট ফর একটা বই ছাড়া, বুক অফ এস্থার। বুক অফ এস্থারটা পুরোটা পাওয়া গেছে, আর বাকি সবগুলা অসম্পূর্ণ পাওয়া গেছে। দ্যাট ইজ ওয়াই আমাদের এই কোশ্চেন আনসারটা হবে প্রথম, এটা ফার্স্ট কোশ্চেন যেটা পাইলাম আমরা, ট্রু। হে গাইস, আমি আশা করি আপনারা এই আনসারটা বুঝতে পারলেন। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। দি ইনফরমেশন অন দ্য কপার স্ক্রল, এটা খুব বিখ্যাত একটা স্ক্রল, কপার স্ক্রলের কথা বলা হচ্ছে। দি ইনফরমেশন অন দ্য কপার স্ক্রল, ইনফরমেশনের কথা পাওয়া গেছে যেটা কপার স্ক্রলে রিটেন, এটা ইজ রিটেন, এটা লিখিত হয়েছে ইন অ্যান আনইউজুয়াল ওয়ে, একটা অস্বাভাবিক পদ্ধতিতে, মানে স্বাভাবিক যে নিয়ম সেই নিয়মে না লিখে একটু ভিন্ন নিয়মে এটাকে লেখা হয়েছে। আমরা দেখি এখানে কিভাবে লেখা হয়েছে, কপার স্ক্রলের কথা কিন্তু আছে কিনা। কপার স্ক্রল কোথায় আছে একটু পড়েন তো। যে প্যারা পড়েছি ওই প্যারাতে কি কপার স্ক্রলের কথা আছে? না। পরবর্তী পেজে যদি যান একদম উপরে, এখানে যে প্রথম প্যারা, মানে আমাদের বইয়ের হিসাবে 1 2 3 4 পঞ্চম প্যারা, ঠিক আছে? এখানে কিন্তু কপার স্ক্রল, এই যে নোন ইজ দ্য কপার স্ক্রল, এই যে 4th লাইন 5th লাইনে কপার স্ক্রলের কথা আছে। সো আমরা একটু পড়ি। দ্য রাইটিং অন দ্য ডেড সি স্ক্রলস ইজ মোস্টলি ইন ব্ল্যাক অর অকেশনালি রেড ইঙ্ক। ডেড সি স্ক্রলের যে রাইটিং গুলো বেশিরভাগই হচ্ছে কালো কালিতে অথবা মাঝে মধ্যে লাল কালিতে লেখা হিসাবে পাওয়া গেছে। ওকে, এন্ড দ্য স্ক্রলস themselves are nearly all made of either parchment মানে যে ওরা ব্যাখ্যা দিয়েছে animal skin or an early form of paper called papyrus। প্রথম দিকে যে পেপার, এটা মিশরে পাওয়া গেছে, পরে এটা বিভিন্ন দেশে ছড়াইছে, পেপিরাস। the only exception, একমাত্র ব্যতিক্রম ছিল, তার মানে কি সবগুলা একই নিয়মে লেখা হয়েছে, শুধু একমাত্র ব্যতিক্রম is the scroll number 3Q15 which was created out of a combination of copper and tin, মানে এটা মেটালের উপর লেখা হয়েছে, known as the copper scroll। This curious document features letter chiseled onto metal, ঠিক আছে? মানে সবগুলা পাওয়া গেছে হাতে লেখা, আর এটা পাওয়া গেছে chiseled, মানে হচ্ছে কি খোদাই করা, মেটালের মধ্যে খোদাই করা হিসেবে পাওয়া গেছে। সো এটা পরিষ্কার যে ডেড সি স্ক্রলের মধ্যে সবগুলা বাদে কপার স্ক্রলটা আনইউজুয়াল ওয়ে বা অন্য একটা ভিন্ন পদ্ধতিতে লেখা হয়েছে। সো এই আনসারটা ট্রু। সো 9 এর আনসারটা আমরা দিলাম ট্রু, বিকজ এটা কপার স্ক্রলটা লেখা হয়েছে কপার এবং টিনের মিশ্রণে, ওটার মধ্যে চিজেল করে বা খোদাই করে। মার স্যামুয়েল, এই নামটা পড়তে হবে, দেখতে হবে কোথাও আছে কিনা। ওয়াজ গিভেন, ওনাকে দেওয়া হয়েছে সাম অফ দ্য স্ক্রোলস অ্যাজ এ গিফট। মার স্যামুয়েল কে কিছু স্ক্রোল গিফট হিসাবে দেওয়া হয়েছে। তো মার স্যামুয়েলের কথা কোথায় আছে আমরা খুঁজে বের করি, এবং উনি গিফট হিসেবে পেয়েছিল কিনা আমরা দেখি। এই যে পরে পেরাতে, সাম অফ দ্য ডেড সি স্ক্রোলস হ্যাভ বিন অন ইন্টারেস্টিং জার্নিস, মানে ষষ্ঠ পেরা, সম্ভবত ষষ্ঠ পেরা, ষষ্ঠ পেরাতে। Some of the Dead Sea Scrolls have been on an interesting journeys. In 1948, a Syrian Orthodox archbishop known as Mar Samuel, so এই যে মার স্যামুয়েলের কথা বলা গেছে, acquired 4 of the original 7 scrolls from a Jerusalem shoemaker. জেরুজালেমের একজন shoemakerের কাছ থেকে উনি 4টা স্ক্রোল উদ্ধার করেন, and part-time antiquity dealer, ওই shoemaker বা part-time antiquity dealer ছিল, paying less than $100 for it। এগুলোর জন্য উনি পে করেছিলেন, মানে উনি কিন্তু উনি গিফট হিসেবে পান নাই, তাই না? উনি কিনে নিয়েছিলেন। তো আনসারটা পরিষ্কার, এটা ফলস হবে।
কারণ এখানে উনি কিনেছেন আর ওরা বলছে গিফট হিসেবে পেয়েছেন। সো এই কোশ্চেন আনসারটা আমরা দিব ফলস। যদি এটা উনি গিফট হিসেবে পেতেন বা ফ্রি পেতেন তাহলে আনসারটা ট্রু দেওয়া যেত, বাট যেহেতু উনি টাকা দিয়ে কিনেছেন $100 কম টাকা দিয়ে। ইন দ্য আর্লি 1950s a number of educational establishments in the US, এডুকেশনাল এস্টাবলিশমেন্ট মানে হচ্ছে পড়াশোনার জায়গা আর কি, ইউএসএ 1950s এর কথা বলা হচ্ছে, 1950 এর দশক। 1950 এর দশক হচ্ছে 50 থেকে 59 এই সালগুলোর মধ্যে। ওয়ার কিন মানে কি, ওরা ইন্টারেস্টেড ছিল টু বাই স্ক্রোলস ফ্রম মার্সুমেল, তারা মার্সুমেলের কাছ থেকে স্ক্রোলগুলা কেনার জন্য খুব উৎসাহী ছিল, মানে কি আগ্রহ প্রকাশ করেছে, ইন্টারেস্টেড ছিল। আমরা দেখি মার্সুমেল কোথাও বিক্রি করতে নিয়ে গিয়েছিল কিনা, ওরা উৎসাহ দেখাইছে কিনা। দেখেন $100 পরে কি লেখা আছে, হি দেন ট্রাভেলড, তারপরে তুমি ট্রাভেল করেছেন টু দ্য ইউনাইটেড স্টেটস, এই যে ইউনাইটেড স্টেটস। এরপরে কি লেখা আছে দেখেন, পরের শব্দটা ভেরি ইম্পর্টেন্ট, এন্ড আনসাকসেসফুলি, উনি সাকসেসফুল হন নাই, অফার্ড দেম to a number of universities including Yale, মানে কি ইয়াল হচ্ছে আমেরিকার অন্যতম বিখ্যাত ইউনিভার্সিটি, এগুলা সহ বেশ কিছু ইউনিভার্সিটিতে উনি এই কপার স্কুল সহ অন্যান্য যে স্কুলের মধ্যে 4টা স্কুল বা যেগুলো উনি কিনেছিলেন উনি এগুলা তাদেরকে দেখান, অফার করেন, কিন্তু কেউ আনসাকসেসফুলি অফার মানে হচ্ছে উনি অফার করছেন বাট কেউ এটা কিনতে চায় না। সো এই আনসারটা কি হবে, এটা আনসারটা হবে ফলস, কারণ তারা যেহেতু কিনতে আগ্রহ দেখায় না। সো এই আনসারটা আমরা দিব ফলস। ঠিক আছে, আশা করি আপনারা এটাও বুঝতে পারলেন। দ্য স্ক্রোল দ্যাট ওয়াজ পিসড টুগেদার, এখানে একটা স্ক্রোল যেটা ভাঙা অবস্থায় পাওয়া গেছে, পরে এটাকে জোড়া লাগানো হয়েছে ইন 2017 সালে, এই যে বেশি দিন হয় নাই, আজকে থেকে হয়তো 7-8 বছর আগে, 9 বছর আগে। কন্টেইনস ইনফরমেশন অ্যাবাউট অ্যানুয়াল ওকেশনস ইন দ্য কুমরান এরিয়া 2000 ইয়ার্স, কুমরান এরিয়াতে 2000 বছর আগে কিছু বাৎসরিক অনুষ্ঠান হতো। বছরের একটা পর্যায়ে আমরা সারা বছরে একদিন একটা কিছু সেলিব্রেট করে থাকি, অকেশন। এই ধরনের অ্যানুয়াল অকেশনের কথা এখানে বলা আছে স্ক্রোলে, যেটা এই 2017 সালে একত্রিত করা হয়েছে, পিস টুগেদার করা হয়েছে। আমরা একটু পড়ে দেখি 2017 সালে পিস টুগেদার করা কোনো কিছু কথা এখানে আছে কিনা। এই যে ইন 2017 রিসার্চার্স, এটা হচ্ছে পরের যে প্যারা, ফাইনাল প্যারা যেটা আছে, ইন 2017 রিসার্চার্স ফ্রম ইউনিভার্সিটি অফ হাইফা, এটা আমি বলে রাখি এটা ইসরায়েলের সম্ভবত তেল আবিবে অবস্থিত। ইউনিভার্সিটি অফ হাইফা হচ্ছে ইহুদিদের একটা বিখ্যাত ইউনিভার্সিটি। রিস্টোর্ড এন্ড ডিসাইফার, রিস্টোর মানে কি ওরা উদ্ধার করেছে, এটাকে জোড়া লাগিয়ে এটাকে একসাথে করেছে, এন্ড ডিসাইফার ওয়ান অফ দ্য লাস্ট আনট্রান্সলেটেড স্ক্রোল, যেটা আগে ট্রান্সলেট করা হয়নি, এটাকে তারা জোড়া লাগিয়ে সবকিছু করেছে। দ্য ইউনিভার্সিটিজ এশবেল রাস্টন এন্ড জনাথন বেন্ডোভ স্পেন্ট 1 year রিঅ্যাসেম্বলিং দ্য 60 ফ্র্যাগমেন্টস, এই যে 60টা ফ্র্যাগমেন্টকে ওনারা এক বছরে জোড়া লাগিয়েছে, দ্যাট মেক আপ দ্য স্ক্রোল। তারপরে কি বলেছে, ডিসাইফার্ড ফ্রম এ ব্যান্ড অফ কোডেড টেক্সট অন পার্চমেন্ট, দ্য ফাইন্ড মানে এই যে আবিষ্কারটা, দ্য ফাইন্ড মানে আবিষ্কারের কথা বলা হচ্ছে, যেটা এই 60টা পার্টকে জোড়া লাগিয়ে করা হয়েছে, প্রোভাইড ইনসাইট ইনটু দ্য কমিউনিটি অফ পিপল হু রোট ইট এন্ড দ্য 364-day ক্যালেন্ডার they would have used। এরপরে আর কিছু বলা আছে কিনা, the scroll names celebrations, এই যে occasion, ঠিক আছে, that indicate shifts in season and 2 yearly religious events, এই যে বাৎসরিক, 2টা বাৎসরিক ইভেন্টের কথা পাওয়া গেছে, এটা ধর্মীয় ইভেন্টের কথা পাওয়া গেছে, known from another Dead Sea Scrolls। মানে কি এই যে ফাইন্ডটা 2017 সালে যে স্ক্রোলটাকে জোড়া লাগানো হয়েছে, পিস টুগেদার করা হয়েছে, এই পিস টুগেদার করা জায়গার মধ্যে ইয়ারলি রিলিজিয়াস ফেস্টিভ্যালের কথা পাওয়া গেছে। ইয়ারলি মানে কি অ্যানুয়াল, তাহলে আমার সাথে ম্যাচ করতেছে না। দি স্ক্রোল দ্যাট ওয়াজ পিস টুগেদার ইন 2017 contains information about annual occasions in the Qumran area 2000 years ago। এই আনসারটা ম্যাচ করতেছে, সো আনসারটা হবে ট্রু। ঠিক আছে, আর 2000 বছর আগের যে বিষয়টা, এটা আমরা অলরেডি আগে পেয়েছি। আমরা যদি একটু উপরে যাই, আগের প্যারাগুলোতে গেলে 2000 বছর আগে কুমরান এরিয়ার কথা বলা হয়েছে, তো ওখানকার বিষয়টাই বলা হচ্ছে। ফাইনালি বলা হচ্ছে, দি একাডেমিক্স এট দ্য ইউনিভার্সিটি অফ হাইফা আর কারেন্টলি রিসার্চিং হাউ টু ডিসাইফার দ্য ফাইনাল স্ক্রোল। ফাইনাল স্ক্রোলটা ডিসাইফার করার ব্যাপারে ইউনিভার্সিটি অফ হাইফা রিসার্চাররা ওনারা শুরু চেষ্টা করছেন। এই বিষয়টাকে এখানে কোথাও আছে, আমরা অলরেডি ফাইনাল প্যারাটা পড়ে ফেলেছি। সো এখানে কিন্তু এরপরে আর কোনো রিসার্চ করা হচ্ছে আর ফাইনাল কোনো স্ক্রোল নিয়ে এই ধরনের কোনো কথা কিন্তু এখানে বলা হয়নি। সো আমাদের ফাইনাল কোশ্চেন আনসারটা হচ্ছে এখানে, যেহেতু আমরা কোনো তথ্য এখানে পেলাম না, নট গিভেন। এই হলো আমাদের এই সলভ। আশা করি আপনারা সলভ গুলো বুঝতে পেরেছেন। এখানে বারবার বলতেছি, এখানে খুব বেশি সময় নেওয়া যাবে না, আর খুব বেশি তাড়াহুড়াও করা যাবে না। 20 মিনিট সময়, 15 মিনিটের ভিতরে যদি সলভ করে ফেলতে পারেন, আপনি 5টা মিনিট সেভ করলেন, যেটা আপনার পরবর্তী 2টা প্যাসেজ সলভ করতে হবে 10 মিনিটে করতে পারলে তো খুবই ভালো। ঠিক আছে, এটা খুব কঠিন কিছু না। আমি আশা করি আপনারা এই সলভ ক্লাসটা বুঝতে পেরেছেন, কিভাবে আনসারগুলো আমরা বের করলাম, এবং এই পদ্ধতিতে আমি ঠিক যে পদ্ধতি ব্যবহার করে এখানে কিছু সিস্টেম আমি দেখানোর চেষ্টা করেছি, ওইগুলো একটু ফলো করে যদি আবার আনসারগুলো করেন, আমি আশা করি আপনাদের রিডিং এর যে সলভগত যেসব সমস্যা আছে এগুলা
সমাধান হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে যে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন, যেখানে কেমব্রিজের বিভিন্ন বই থেকে আমরা সলভগুলো দেওয়ার চেষ্টা করেছি এবং আশা করি এই সলভগুলো আপনাদের বিভিন্ন সময় কাজে লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং আপনাদের আইএলটিএস এর প্রিপারেশনের প্রতি গুড উইশেস জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আগামী কোন ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।